বরগুনায় বিচারকের সই জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে মামলার রায়ের টাকা আত্মসাৎ করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর। এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন মামলার বাদী ও আসামি। খোদ সহকারী পাবলিক প্রসিকিউটরের এমন জালিয়াতিতে বিব্রত আইনজীবী সমিতি। এদিকে সই জালিয়াতির বিষয়টি সামনে আসায় হিসাবরক্ষণ অফিসের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রক্ষক যদি ভক্ষক হয়, সাধারণ মানুষ আমাদের কাছে আসবে। সিগনেচারটা দেওয়া এই কারণে হয়তো জালিয়াতি যা করতে না করতে এই মামলা আমাদের কাছে নাই। আমরা কোথায় বিচার পাবো? সমস্ত ডকুমেন্টের সাথে স্বাক্ষর জাল কইরা তাদের দৃষ্টান্ত বিচার অবস্থা। 2022 সালের 24শে ফেব্রুয়ারি বরগুনার পাথরঘাটার মাছ ব্যবসায়ী সতীন্দ্রনাথ বালার 4,50,000 টাকার চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তার হন তালতলির আরেক মাছ ব্যবসায়ী আবু হানিফ। 2 বছর পর বরগুনার যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আহমেদ সাইদ আসামিকে টাকা ফেরত দেওয়ার রায় দেন। এ সময় আবু হানিফের স্বজনরা সোনালী ব্যাংকের মাধ্যমে আদালতে 2,25,000 টাকা জমা দিলে বাদী বিবাদীর মধ্যে মীমাংসা হয়ে যায়। বিচারক বদলি হবার পর এবছরের মে মাসে নতুন বিচারক দেবব্রত বিশ্বাস স্বাক্ষরিত পেমেন্ট অর্ডার পেয়ে বাদী ও তার আইনজীবীরা যান হিসাবরক্ষণ অফিসে। সেখানে জানা যায় রায় টাকা তুলে নিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদুল ইসলাম। এসডি অফিস থেকে যখন আমরা টাকা উত্তোলন করতে গেছি, তখন আমরা জানতে পাই যে এই পেমেন্ট অর্ডারটা অলরেডি হয়ে গেছে এবং তখন নথিপত্র যাচাই বাছাই শেষে দেখা যায় যে অ্যাডভোকেট শহীদ, সে বর্তমানে এপিপিও, সেই টাকাটি তুলে নিয়ে গেছে। ঘটনার তদন্তে দেখা যায় বিচারক মামলার পেমেন্ট অর্ডার দেওয়ার আগে গত 9 ফেব্রুয়ারি শহীদুল ইসলাম একটি পেমেন্ট অর্ডার ও চালানের কপি জেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিয়ে টাকা তুলে নিয়েছেন। বিল যখন উনি আবার আমাদের কাছে চাইছে তখন আমি রেজিস্টার টানছি। আমরা প্রত্যেকটা কেসে নাকি নিশ্চয় রেজিস্টার টানি। রেজিস্টার টানলে তখন মামলার নাম্বারটা আমরা দেখলাম যে 182/22 অলরেডি আমরা পেমেন্ট করছি। তখন যে আমি এটা বন্ধ করি। তদন্তে আরও জানা যায় পেমেন্ট অর্ডারে বরগুনার সাবেক যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ওসমান গনি ও তার স্টেনোগ্রাফার আব্দুল্লাহ আল মামুনের সই আছে। না, এরকম আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। এটা সবচেয়ে বেশি বলতে পারি, মানে এর আসে নাই আমার কাছে। এ বিষয়ে স্টেনোগ্রাফার ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তিনি সই জাল করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মানে উনি কারণ কোর্টের ভিতর থেকে এরকমই করে কেউ পার পায়নি। তবে অভিযুক্ত শহীদুল আলম এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি। এদিকে এমন জালিয়াতিতে চরম বিপাকে পড়েছেন বাদী ও আসামি পক্ষ। সরকারিভাবে টাকাটা জমা হয়, সেখান থেকে টাকাটা যদি ছিনতাই হয় বা কোনো প্রতারক যদি নিয়ে যায়, তাহলে মানুষের আশার স্থল, ভরসার স্থল কোথায় থাকবে? আমরা কোথায় বিচার পাবো? এভাবে প্র্যাকটিস করলে বিচার প্রার্থী মানুষের ক্ষতি হয়ে যাবে, এটা ঠিক হয় না, এটা আউট। ঘটনা প্রমাণিত হলে সনদ বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির আহ্বায়ক নুরুল আমিন। এটা বিচার ব্যবস্থাকে তো মানুষের আস্থাহীনতা ফেলে দিচ্ছে এবং মানুষের আস্থা হারাই ফেলছে এবং এটা একটা দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে। দেখুন, এ ঘটনায় হিসাবরক্ষণ অফিসকে 30শে জুনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে এখনও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মনিরা কাজুরি, 71। কলেজ কর্মচারীর প্রতারণায় এবার এইচএসসি পরীক্ষা দিতে পারেনি বগুড়ার মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। তারা জানান, কলেজের নির্ধারিত সময়ে তারা ফর্ম পূরণ করতে পারেননি। পরে কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন দায়িত্ব নিয়ে তাদের ফর্ম পূরণের টাকা জমা নেয়, কিন্তু নির্ধারিত সময়ে প্রবেশপত্র আসেনি, খুঁজে পাওয়া যায়নি শাওনকেও। এ নিয়ে কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এস এম আবু সাইদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের নির্ধারিত সময় শেষ হলেও ফর্ম পূরণ করতে পারেনি ওই 10 শিক্ষার্থী। পরে অতিরিক্ত টাকার বিনিময়ে বগুড়ার মাহি সারোয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন মানবিক বিভাগের 10 শিক্ষার্থীকে ফর্ম পূরণের আশ্বাস দেন। তাদের কাছ থেকে 4,000 থেকে 5,500 টাকা করে আদায় করে সাব্বির। পরে গত 24 জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই 10 শিক্ষার্থীকে জানানো হয় দেরিতে ফর্ম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন আসতে কিছুটা সময় লাগবে। টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দিবেন, রেজিস্ট্রেশন কখন দিবেন, তো বলতেছে যে আজকে দিব, কালকে দিব, এরকম করে ঘুরাচ্ছে খালি। তো ঘুরাতে ঘুরাতে গতকালকে আসেও ওই বলতেছে না যে আমি পারবো না। 24 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়,
আমি 25 তারিখে কলেজে আসি আমি অ্যাডমিট কার্ড নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করলে ও আমাকে বলে তুমি তো দেরি তো করছো, এজন্য তোমার একটু টাইম লাগবে। 1-2 দিন আমার থেকে টাইম চাই। 1-2 দিন যায়, 28 তারিখে বিদায় অনুষ্ঠান হয়ে যায়। বিদায় অনুষ্ঠানও আমাকে দেয়নি, যে 30 তারিখের কথা বললো। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ। এদিকে বৃহস্পতিবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও ভুক্তভোগী শিক্ষার্থীদের কেউই প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি। আর বুধবার থেকেই মুঠোফোন বন্ধ করে পালিয়ে যায় শাওন। আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, কারণ এই বছর তার ফিরে পাবে না। এই জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষ, আর এর বিচার আমি চাই, সঠিক সুস্থ বিচার চাই আমি। এদিকে কলেজের অধ্যক্ষ বলছেন, এই ফর্ম পূরণের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কিছু জানে না। এখন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওর বিরুদ্ধে আমরা মানে চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আমাদের কলেজে এরকম কর্মকাণ্ড ইতিপূর্বে কখনোই ঘটেনি। এবছর মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় 3 বিভাগে 600 শিক্ষার্থী অংশ নিয়েছেন। আল ইমরান, 71। মিয়ানমারের রাখাইনে পরপর কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে আছেন নাফ নদী সংলগ্ন এলাকার মানুষ। সীমান্তবাসী জানান, বুধবার রাত 9টার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতর থেকে একের পর এক বিস্ফোরণ এবং যুদ্ধ বিমানের শব্দ শোনা যাচ্ছে। শাহপুরের দ্বীপ ও আশেপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি। তবে বৃহস্পতিবার সকালে শব্দ কিছুটা থেমে গেলেও দুপুরের পর বেশ কয়েকটি মর্টার শিলের শব্দ শোনা গেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, বুধবার রাত 10:30টার দিকে মিয়ানমারের বিমান বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অন্তত 27টি বোমা নিক্ষেপ করেছে। এদিকে প্রতিবেশী দেশের অস্থিরতায় বিজিবিকে সতর্ক থাকতে দেখা গেছে। এ অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে কয়েকটা শব্দ শুনতে পেয়েছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে মংডু আর বুথিন্ডা টাউনশিপে সকালে হয়েছিল বিমান হামলা, এবং রাতেও সম্ভবত আবার বিমান হামলা চলছে। আমাদের বিজিবি অ্যালার্ট আছে, কোস্টগার্ড অ্যালার্ট আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যে মানে পুরা বাহিনী যারা আছে, সীমান্তরক্ষী বাহিনী, কোস্টগার্ড হতে শুরু করে সবাই অ্যালার্ট আছে এবং মানে সবাই সতর্ক অবস্থানে আছে। বৃষ্টি কমে যাওয়ায় উত্তরের নদ নদীর পানি কমছে, আর এতেই লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধায় তিস্তা ও ধরলা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তা ব্যাহত হচ্ছে। এদিকে পদ্মার পানি না কমায় এখনও ডুবে আছে পাটুরিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়ক। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। নদী পাড়ের নিচু এলাকার মানুষ ফিরতে শুরু করেছে নিজের বাড়িতে। কিন্তু ধরলার ভাঙনে লালমনিরহাটের মোগলহাট এবং কোলাঘাট ইউনিয়নের কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। দেবে গেছে কোলাঘাট বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা। আমাদের কত যে দুঃখ ব্যথা সেটা আমরা জানি, তাছাড়া কেউ জানবে না। ধলার ভাঙন বদ্ধ যদি সরকার না করে, কেয়ার না নেয়, তা তো করা কিছু নেই। আমরা নদীর ধলাত ভাসিয়ে যাই। খুব আতঙ্কে আছি। সরকারের যে কুলুল কালীবাড়ির প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয় পর্যন্ত ভাঙছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে কাজ ব্যাহত হচ্ছে। নদীর পানি যত কমছে ততই তীব্র হচ্ছে ভাঙন। জিও ব্যাগ দিয়ে আপাতত বাচ্চা রক্ষা করি, তারপরে এটা বোল্ডার ছাড়া, ব্লক ছাড়া, ভালো কাজ ছাড়া এটা সম্ভব না আটকানো। প্রায় মধ্যরাত পর্যন্ত চেষ্টা করে আমরা আশা করি যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গত 2017 সালে ভেঙে যে 4 জন লোকের প্রাণহানি হয়েছিল এবং আমাদের সদর উপজেলা বন্যা প্লাবিত হয়েছিল, সবকিছু থেকে আমরা রক্ষা পেয়েছি। এদিকে বন্যার্তদের মাঝে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। যেখানে বেশি পানিবন্দী লোক থাকবে সেখানে শুকনো খাবার দিব আমরা। আপাতত আমাদের এটি কাজ। পরবর্তীতে যে সমস্ত বাড়িঘর ভেঙে গেছে তাদের একটি অ্যাসেসমেন্ট হচ্ছে, অ্যাসেসমেন্ট হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। কুড়িগ্রামেও সবগুলো নদ নদীর পানি কমেছে মানুষের পাশাপাশি গবাদি পশুর দুর্ভোগ। তবে 30টি পয়েন্টে চলছে ভাঙন। ওইসব এলাকায় জিও ব্যাগ এবং ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
নদীর পানি কমার সাথে সাথে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ভাঙন শুরু হয়েছে। এদিকে পদ্মার পানি না কমায় এখনো ডুবে আছে পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা। যাত্রী যাতে চলতে পারে সেই জন্য কিছু জিওব্যাগ ফলাইছে, গতকাল আজও ফলাইছে, যাতে যাত্রী লঞ্চ ঘাটে যাইতে পারে। বস্তা তোলা গেলে আরো যাত্রীদের হয়রানি হবে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে লঞ্চ সার্ভিস বন্ধ করে দিতে হবে। বনশ্রী হালদার, ৭১। কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় বিলীন হয়েছে ১৫০ শতাধিক বাড়িঘর আর কয়েকশো একর ফসলি জমি। সর্বস্ব হারিয়ে অনেকেই মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ বা বাঁধে। ভাঙন কবলিতরা বলছেন বর্তমানে হুমকিতে আছে রাস্তাঘাট, মসজিদ ও কালভার্ট। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম সদরের হোলোখানা ইউনিয়নের শারডুব গ্রামের সত্তরূর্ধ্ব দেলোয়ার হোসেনের কাছে ধরলা নদী এখন এক জীবন্ত আতঙ্কের নাম। একে একে ৩বার তিনি সর্বস্ব হারিয়েছেন। আবারও ধরলা নদীর ভাঙন শুরু হওয়ায় নির্ঘুম রাত কাটছে তার। যে কোনো মুহূর্তে মাথা গোজার শেষ ঠাইটুকু নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় তিনি। ঘর সব ভাঙি যাওয়া নিছে, থাকার মতো কোনো জায়গা নাই, কোনো বস্তাও ফেলায়নি আমার এখানে। ঘর খুলি খুলি মাটিতে ফেলে তুছি, একটা সব বিলবেল হয় না বেরিয়া ধরলার পানির হতে। দেলোয়ার হোসেনের মতো নিঃস্ব শারডুব গ্রামের মানুষেরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন প্রশাসনের দিকে। ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ বা স্থায়ী বাঁধের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। আমরা ৭৪ সাল থেকে এই চরে বসবাস করি, এই তখন থেকে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই চর অঞ্চল মিলিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাও মনে করেন ধরলা ভাঙতে ভাঙতে ওর কাছাকাছি চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ৬,০০০ বস্তা দিছিল, সে ৬,০০০ বস্তার অর্ধি বস্তা এখানে মাঝতে ৭৫ ফিট জায়গাতে কাজ করছিল। রাস্তা নাই, ঘাট নাই, মনে করে বাচ্চা কোচা কোথায় যায়, কোথায় লেখাপড়া করে, কি করে না করে। আমরা গুলি মনে কর জমা নাই, জমি নাই, মনে কর কলার বাগান ছিল বা অনেক কিছু ছিল, শোক শেষ। আমারগুলির অনুরোধ, আমার বাড়িতে করি মনে করো স্থানীয় করি দাও, আমরাগুলি মানে ওইদিকে ধরুন বাচ্চা কোচা নিয়ে বসবাস করি, থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে ৭৫ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে। আমরা ইতিমধ্যে ৭৫ মিটারের একটি ইমার্জেন্সি প্যাকেজ বাস্তবায়ন করেছিলাম। বাকি আরও কিছু ভাঙন আছে, আমরা সেগুলো অবজারভেশনে আছে। আমরা পর্যায়ক্রমে আরও প্যাকেজের অনুমতি পেলে তারপর আমরা কাজ বাস্তবায়ন করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের মতে এবার জেলায় ১৬টি নদ নদীর ৪৫ কিলোমিটার এলাকায় ৩০টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। শাকিলা সিথি, ৭১। কুড়িগ্রামে ধরলা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে সদরের হোলোখানা ইউনিয়নের শারডুব গ্রাম। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ মুন্নি। আসলে আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলার যে 16টি নদ নদী রয়েছে, ধরলা, তিস্তা, দুধকুমার সহ যেসব নদ নদী রয়েছে, এইসব নদ নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে চতুর্দিকে আসলে ভাঙন শুরু হয়েছে। গত ৩ দিনে প্রায় বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আর আরো ভাঙনের মুখে পড়েছে মসজিদ, রাস্তা সহ বিভিন্ন এলাকা এবং কয়েক শত একর জমি, ফসলি জমি পানি নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙনের আপনি যেটা বলছিলেন যে ভাঙনের পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়ে গেছে না। আসলে প্রতি বছর এই সময় যখন ভাঙন শুরু হয় বা বর্ষা মৌসুম আসে, তখন পানি উন্নয়ন বোর্ড মূলত কার্যক্রম শুরু করে এবং তাদের যে গাফিলতি, যে কাজটি
শুকনো মৌসুমে করা দরকার, তারা না করে এই বর্ষা মৌসুমে শুরু করছে। এখন তারা বলছে যে জেলার 45 কিলোমিটার নদ নদী অববাহিকার 30টি পয়েন্টে প্রচণ্ড ভাঙছে এবং ভাঙন কবলিত এলাকায় তারা কিছু ব্লক এবং জিও ব্যাগ ফেলছে, যেটা আসলে এই মুহূর্তে একটি অপচয় বলছে স্থানীয় মানুষরা। তারা বলছে যে শুষ্ক মৌসুমে এইসব ব্লক জিও ব্যাগ যদি না ফেলে, বর্ষা মৌসুমে ফেললে পানির যে তীব্র স্রোত এইসব ভেসে যাচ্ছে, যেটা কোনো কাজে লাগতেছে না, একটি অপচয় হচ্ছে মাত্র। তাই স্থানীয় মানুষরা আরও বলছে যে সরকার যদি আসলে কুড়িগ্রামের যে নদী ভাঙন আজকে প্রায় 50 বছর হয়ে গেল, এই নদী ভাঙন তারা রোধ করতে পারে না, প্রতি বছর আসে, প্রতি বছর এই ধরনের ব্লক আর জিও ব্যাগ ফেলে সামান্য কিছু হয়তো উপকার হয় সাময়িকভাবে, কিন্তু বাস্তবিক অর্থে এর কোনো কাজ হয় না। যখন মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগেই থেকে থাকে। আপনাকে বলছিলাম যে কুড়িগ্রাম জেলার কাঁঠাল হলখানা ইউনিয়নের যে শারডুপ গ্রামের কথা, এইখানে যে গ্রামের প্রায় কয়েকদিনে প্রায় 30টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে এবং এইসব মানুষরা বিভিন্ন বাঁধে এবং মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাচ্ছে, শুধু একটিমাত্র পলিথিন টাঙিয়ে। তারা শুধু তারা নয়, তাদের সাথে যে তাদের গবাদি পশুগুলো আছে, এইসব পশুগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই ভাঙন কবলিত মানুষরা আসলে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ পায়নি, কোনো খাদ্য পায়নি। এমনিতে আপনি জানেন যে টানা বৃষ্টির কারণে বেশ কয়েকদিন থেকে যে একটি ছোট্ট বন্যা হয়ে গেল, এই বন্যায় এইসব শ্রমজীবী মানুষ তারা কোনো কাজ করতে পারেনি। বিশেষ করে কুড়িগ্রাম জেলার যে চরদ্বীপচরগুলো রয়েছে, এই চরদ্বীপচরে যে মানুষগুলো কাজ করছে, এই কাজগুলো কোনো কাজ করতে পারেনি, তারা চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই কষ্টের কারণেই এইসব মানুষ কিছুটা খাদ্য সংকটে পড়েছে। যদিও আবহাওয়া কিছুটা ভালো হয়েছে, তারপরেও তারা এখন হয়তো। রাজু মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। কুড়িগ্রামে ধরলা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে সদরের হলখানা ইউনিয়নের শারডুপ গ্রাম। সেখান থেকে সবশেষ খবরাখবর নিয়ে রাজু মুস্তাফিজ যুক্ত ছিলেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে পায়রাসহ 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই পটুয়াখালী, রাঙামালী ও পায়রা সমুদ্র বন্দর উপকূল এলাকায় আকাশ মেঘলা ছিল। নদ নদী স্বাভাবিক থাকলেও গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে ওঠে। এ কারণে পায়রাসহ 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাত 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত পটুয়াখালী সহ 9 অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে সব নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। পদ্মা রেলওয়ে সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পের প্রয়োজনেই করা হয়েছে এবং এতে সেতু নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সেতু রেল পরিবহন মন্ত্রী রবিউল আলম। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সম্প্রতি ভায়াডাক্টের নিচে মাটি কাটার বিষয়ে যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মাটি অপসারণের বিষয়টি সত্য হলেও এটি কোনো অপরিকল্পিত বা স্বেচ্ছাচারী কাজ নয়, বরং প্রকল্পের চুক্তি ও নকশা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে, এটা সত্য। তবে কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। কারণ এখানে আপনার প্রাকৃতিক পরিবেশটা থাকতে হবে, ন্যাচারাল প্রবাহ অবাধ থাকতে হবে, তার অংশ হিসেবে এই কাজ। পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিটের মতো পাইল 8টি। অর্থাৎ এই স্ট্রাকচার এটা জেনে বুঝে এই প্রকল্পের প্রয়োজনে করা আছে, তার সাথে এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক আছে। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ময়মনসিংহ। ফ্যাসিবাদ দমনে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে হাজারো ছাত্র জনতা।
19 জুলাই ছাত্র জনতার মিছিল নগরীর চরপাড়া মোড় থেকে মিন্টু কলেজের সামনে আসতেই গুলিতে প্রথম শহীদ হন কলেজ শিক্ষার্থী রিদওয়ান সাগর। এরপর থেকেই সবকিছু চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। 2 বছর পেরিয়ে গেলেও স্মৃতি এখনো জলজলে। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে উত্তাল হয়ে উঠেছিল ময়মনসিংহ। জুলাইয়ের প্রথম শহীদ হন শিক্ষার্থী রেদওয়ান হোসেন সাগর। প্রতিদিন পরিবারের চোখ ফাঁকি দিয়ে জুলাই আন্দোলনে যোগ দিতেন তিনি। পরিবারের সাথে তার শেষ কথা হয় 19 জুলাই দুপুরে। এরপর সন্ধ্যায় সাগরের গুলিবিদ্ধের খবর পায় তার পরিবার। মহিলা ডিগ্রি কলেজের সামনে শহীদ সাগর চত্বরে সেদিনের স্মৃতি এখনো হাতড়িয়ে বেড়ান সাগরের বাবা। বিকেলবেলা ও বাসা থেকে বেরোয়, ওর আম্মার কাছে মানে অজুহাত দিয়ে বেরোয়। বেরিয়ে আসার পরে আমি মাগরিবের নামাজ পড়ে সংবাদ পাই যে সাগর গুলি লাগছে। সাগর হত্যার পর জারি করা কারফিউ দমাতে পারেনি আন্দোলনকারীদের। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন চালিয়ে যান তারা। আক্রমণ হামলার ঘটনাও ঘটে এই সময়। সাগর ভাইকে হত্যা করা হয়েছে আমাদের চোখের সামনে দিয়ে। তারপর কিন্তু কারফিউ ছিল, আপনারা জানেন। তো 20-21 তারিখে কিন্তু ময়মনসিংহে আপনার গাঙ্গিনাপার কিন্তু আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম। যখন আনন্দমোহন ক্রস করে একটা গ্রুপ আমাদের যাচ্ছিল তাদের বাসায়, মেসে, হলে, হোস্টেলে, সেই ক্ষেত্রে তাদের উপর আনন্দমোহন কলেজের ছাত্রলীগের যে কমিটি ছিল সেই কমিটির একাংশ সেখানে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই আন্দোলনে যারা ছিল, আন্দোলন করে যারা মিছিল নিয়ে যাইতেছিল তাদের গায়ে পানি দিতেছিল। এই যে সাধারণ মানুষের ভালোবাসা, এই যে সাধারণ মানুষের ইনভলভমেন্ট, এবং তারা কিন্তু আমাদের সাথে পানি নিয়ে মিছিলেও গেছে। জুলাই আন্দোলনের শুরু থেকেই নানা চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অনেকেই। বাসা থেকে বের হওয়ার সময় বুক পকেটে থাকা চিরকুটে লেখা থাকতো নাম আর ঠিকানা, যেন মারা গেলেও মরদেহটি খুঁজে পান পরিবার ও স্বজনরা। মিছিলের জন্য যে বের হতাম বাসা থেকে, আমাদের সব সময় মনে হতো যে আজকের এই মুহূর্তটাই হয়তো আমার জীবনের শেষ দিন, এবং 90% সময় আমাদের বুক পকেটে আমরা একটা ফোন নাম্বার, বাড়ির ঠিকানাটা নিয়ে তারপর বের হতাম। ময়মনসিংহে জুলাই আন্দোলনের অন্যতম প্রাণ শক্তি ছিল নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ। সামনের কাতারে থেকে আন্দোলনকে সফল করেছেন নারীরা। ইন্টারনেটের প্রবলেম থাকার কারণে আমরা মেসেঞ্জারটা ইউজ করতে পারিনি। সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ বা টুইটারে একটা গ্রুপ করে আমাদের করা হয়েছিল যে আমরা যদি কোনো একটা ঝামেলায় পড়ে আমরা যেন একটা মেসেজ দিয়ে সবাইকে জানাইতে পারি। আন্দোলনে যখন আমরা সবাই প্রস্তুতি নিলাম তখন শুরু হয়েছে আন্দোলন। কিছুক্ষণ পরে ধরেন যারা ফেসিবাদী আওয়ামী লীগের যারা ছাত্র দলে তারা আমাদের উপর অনেক বেশি হুমকি দিছে। ময়মনসিংহে জুলাই আন্দোলনে শহীদ হন 39 জন। এই সময় আহত হন কমপক্ষে 318 জন। শান্তা ইসলাম, 71। শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম শ্রমবাজার শুরু করেছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জের গাবুয়াতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের কারণেই বাংলাদেশে আজ 1.5 কোটি প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছে, যার উপর বর্তমান বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জামায়াত ও আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, 100 বছরেও শেখ হাসিনা ক্ষমতায় যেতে পারত না যদি 96 সালে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে সহায়তা না করত। আওয়ামী লীগ জিয়াউর রহমানের অনুদানকৃত বলেও মন্তব্য করেন তিনি। শ্রমবাজার সৌদি আরব মধ্যপ্রাচ্যের জন্য করে দেয়। উনি বাংলাদেশের প্রথম সেই ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন এবং বিনা পয়সায় সৌদি আরব মধ্যপ্রাচ্যে মানুষের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটি একটি খাত। আজকে বাংলাদেশের অর্থনীতি, আজকে মধ্যপ্রাচ্য 1.5 কোটি মানুষ বিদেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এর জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গত 3.5 মাসে পটুয়াখালীতে 17 কোটি টাকার বরাদ্দ এসেছে। সে অনুযায়ী জেলায় আগামী 5 বছর শত শত কোটি টাকার বরাদ্দ আসবে বলে জানিয়েছেন পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট বাস্তবায়ন সম্পর্কিত সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, যারা বিগত জাতীয় নির্বাচনে বিএনপি বিরোধিতা করেছে তারা এখন সুফল নিতে চায়। বিভিন্ন অফিস আদালতে গিয়ে হুমকি দিচ্ছে। তারপরও বিগত দিনে যারা ভুল করেছে
তাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এর মধ্যেই কি কি দিয়েছে আপনারা শুনেছেন। আমাদের প্রায় 17 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা অবিশ্বাস্য। আগামী 5 বছর গেলে কত হাজার কোটি টাকা আপনাদের জন্য আসবে। তো এই টাকাটা তো আপনারাই খরচ করবেন, এই টাকাটা আপনারাই খরচ করবেন। চট্টগ্রাম নগরীতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু ও মৌসুম শুরুর আগেই নগরীতে এডিস মশার বিস্তার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের জরিপে। প্রতি 4টি বাড়ির মধ্যে একটি বাড়িতে মিলছে এডিস মশার লার্ভা। পরিস্থিতি বিবেচনায় নগরের 8টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মৌসুম শুরুর আগেই চট্টগ্রাম নগরীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, আর এডিস মশার বিস্তার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের জরিপে। গত 8 থেকে 17 জুন পর্যন্ত 10 দিনের জরিপে নগরের 18টি ওয়ার্ডের 370টি বাড়ি পরিদর্শন করা হয়। এতে দেখা যায় প্রতি 4টি বাড়ির মধ্যে একটিতে এডিস মশার লার্ভা রয়েছে, অর্থাৎ হাউস ইন্ডেক্স পাওয়া গেছে প্রায় 27%, যা স্বাভাবিক মাত্রার তুলনায় প্রায় 5.5 গুণ বেশি। শুধু বাড়িতেই নয়, পরীক্ষা করা বিভিন্ন পানির পাত্রেও মিলেছে লার্ভার অস্তিত্ব। বালতি, ড্রাম, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এসি ট্রে এবং নির্মাণ সামগ্রীতে বেশি লার্ভা পাওয়া গেছে। 370টি বাড়িতে জরিপ করি, তার মধ্যে আমরা 99টি বাড়িতে মশার লার্ভা পাই বা পজিটিভ হয়। এটাকে যদি আমি ইন্ডেক্সে তুলনা করি, যেটাকে হাউস ইন্ডেক্স বলি, এই হাউস ইন্ডেক্সটা আসে হচ্ছে 26.76%, যেটা স্বাভাবিক হচ্ছে আপনার 5 বা 5-এর কম, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা একটু বেশি। জরিপে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হাউস ইন্ডেক্স, ব্র্যাটো ইন্ডেক্স এবং কন্টেনার ইন্ডেক্স, এই 3টি সূচকেই চট্টগ্রামকে উচ্চ ঝুঁকিতে পাওয়া গেছে। এবছর ডেঙ্গু কিন্তু বাড়তে পারে, এবং যাতে আমরা এইটা যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ অবস্থা হতে পারে। সিটি মেয়র জানান, নগরীতে এডিস মশার লার্ভা নিধনে উন্নত মানের ওষুধ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি যেসব বাসা এবং প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু চিকুনগুনিয়ার পাশাপাশি আপনার জিকা ভাইরাসও হতে পারে, আবার জাপানিজ এনসেফালাইটিস নামে একটি রোগ, যেটা একটা মহিলার কাছে পাওয়া গেছে। এইগুলি নিয়ে আমরা কিন্তু জিনোম আপনার সিকোয়েন্সের মাধ্যমে আমরা সেটা করছি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্সি উইথ ডেঙ্গু, এই রোগীগুলো সবসময় কমপ্লিকেটেড থাকে, তখন আমরা আইসিইউতে রোগীগুলো সাথে সাথে শিফট করে দেবো। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। 30 জুন লিফট ছাড়াই চালু হওয়ার কথা ছিল পিরোজপুর 250 শয্যার জেলা হাসপাতালের কার্যক্রম, কিন্তু নির্দিষ্ট এই তারিখে উদ্বোধন না হওয়ায় সাধারণ চিকিৎসা প্রত্যাশীদের ভেতরে দেখা দিয়েছে ক্ষোভ। কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত ফার্নিচারের অভাবে নির্দিষ্ট সময়ে উদ্বোধন করা সম্ভব হয়নি। তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলেও 2024 সালের ডিসেম্বরে নির্মাণ সম্পন্ন হয় পিরোজপুর হাসপাতালের। প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত 250 শয্যার হাসপাতালটি লিফট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্বোধন হয়নি। 30 জুনের মধ্যে লিফট ছাড়াই চালু হবার কথা ছিল হাসপাতালটির। এর 4টি ফ্লোরে চিকিৎসা সেবা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু পর্যাপ্ত ফার্নিচারের অভাবে নির্দিষ্ট এই সময়ে উদ্বোধন করা সম্ভব হয়নি বলে জানান জেলা সিভিল সার্জন। যথাসময়ে হাসপাতাল উদ্বোধন না হওয়ায় চিকিৎসা প্রত্যাশীদের ভেতরে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। যথাসময়ে উদ্বোধন না হওয়াতে তারা আবারও সেই দুর্ভোগ দুর্দশা থেকে অচিরেই মুক্তি পাবে না বলে আমরা আসলে খুবই নিরাশ হলাম। এই নির্মাণ কাজটি অনেক পূর্বেই
শেষ হওয়ার পরেও নানান উচিলে এটি তারিখ পিছিয়ে যাচ্ছে। যেহেতু উদ্বোধন হচ্ছে না, এরকম বারবার আমাদেরকে আশাহত করার কোনো মানে হয় না। আমরা আশা করি ওনার ফার্নিচারটা দেওয়া মাত্রই আমরা 1 থেকে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের সভাপতি মহোদয়ের সাথে সমন্বয় রেখে আমরা আশা করি সকলের কে সাথে নিয়ে আমরা এই হাসপাতাল উদ্বোধন করবো ইনশাল্লাহ। গণপূর্ত বিভাগ জানিয়েছে লিফট আসতে আরও 2-3 মাস সময় লাগবে। চলতি জুলাইয়ে হাসপাতালের 4টি ফ্লোর উদ্বোধন হবে। আমাদের কাজ মোটামুটি শেষ, এটাও একটা কারণ হইতে পারে। এটাই যে কারণ সেইটা নয়, সম্ভাব্য ডেট দিছিল। আমরা ওইটা এখন ফলক বানাবো, তারপর ফলক লাগাবো, তারপরে একটা ডেট জানার পরে ফলক তৈরি করে ওইভাবে করবো, বানায় উদ্বোধন করবো। জুলাইয়ে হাসপাতালের কার্যক্রম শুরু হবে জানিয়ে এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলছেন, হাসপাতালটির চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনা চলছে। জুনের 23 তারিখ বলা হয়েছে, জুন অথবা জুলাই। তো ইনশাল্লাহ মনে হয় আমরা আগামী মাসেই ফার্নিচারগুলি চলে আসলে আপাতত 3টা ফ্লোর আবার চালু করব, আর অক্টোবরের মধ্যে লিফট চলে আসলে তখন আমরা এর ব্যাপারে আলাপ করবো। 1984 সালে 31 শয্যা নিয়ে পিরোজপুর সদর হাসপাতালের যাত্রা শুরু হলেও 1997 সালে নির্মিত হয় 50 শয্যার নতুন ভবন। 2005 সালে সেটি 100 শয্যার হাসপাতালে রূপান্তর হয়। 2017 সালে পিরোজপুরবাসীর জন্য 250 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। হাসান আহমেদ, 71। শেরপুরের গারো পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি এখন বনঘেকো সিন্ডিকেটের দখলে। এলাকাবাসীর অভিযোগ, বন রক্ষার দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে গাছ কাটার মহোৎসব চলছে। এতে উজাড় হচ্ছে পাহাড়ের বনভূমি, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, গাছ পুড়িয়ে কয়লা বিক্রির অভিযোগও উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের গারো পাহাড় একসময় ঘন শাল গজারের বনে ঢাকা ছিল, কিন্তু প্রভাবশালী একটি চক্রের হাতে প্রতিদিনই কাটা পড়ছে শত শত গাছ। এলাকার মানুষ বলছেন, এই চক্রের সাথে যোগ সাজস আছে বন বিভাগের কিছু কর্মকর্তার। তাদের আরও অভিযোগ, বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই চোর চক্রকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। বন থেকে গাছ কেটে সরাসরি পাঠানো হচ্ছে বিভিন্ন সমিলে। প্রকাশ্যে এসব গাছ ও কাঠ চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। রাতে অন্ধকারে তারা কিছু অসাধু ব্যক্তি তারা পাহাড়ে ঢুকে এই শাল গজারি গাছগুলো কেটে রাতের আধারেই বিভিন্ন চূড়াই পথে তারা এগুলা পাচার করে। তো এই গাছগুলো আসলে কোথায় যায়? হাওয়া হয়ে যায় না। তো কিছু গাছ যেগুলো সাইজে বড়, এগুলো আপনার গর্ত করে বনের ভিতরেই কয়লা তৈরি করা হচ্ছে, এবং এই কয়লা বস্তা ভরে কোথায় যায়, কোন দিক দিয়ে যায়, প্রশাসন জানে। সম্প্রতি গজনী বিট এলাকায় কাঠ কাটার দৃশ্য ধরা পড়ে 71-এর ক্যামেরায়। পরে এলাকাবাসীর সহায়তায় সেই গাছ বন কর্মকর্তা সালেহিন নেওয়াজ খানের কাছে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু সবার অভিযোগ চোরা কারবারিদের সাথে তার সখ্য আছে। রেঞ্জ কর্মকর্তা, বন বিভাগের যারা দায়িত্বশীল রয়েছেন, তারা এদের সাথে যোগ সাজস আছে। ছোট একটা জায়গা, এখানে চাইলেই এখানে প্রতিদিন অভিযান চালানো যাবে। প্রতিদিন চাইলে যারা গাছ কাটতেছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো। অভিযোগ অস্বীকার করে বন কর্মকর্তা বলছেন, এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করতেছি যে সঠিক অপরাধী যারা, তাদের নাম, ঠিকানা, পরিচয় ঠিক মতো তথ্য সংগ্রহ করে এগুলো আমরা সর্বোচ্চ মামলা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা। যে বিটের আমরা সেখানে খবর নেব এবং মামলা হয়েছে কিনা আমরা সেটাও খবর নেব। সেটা কোনোভাবেই আমরা টলারেট করব না। সেটা আমরা আইডেন্টিফাই করে যারা যারা অপরাধী আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। এদিকে পরিবেশবাদী নেতারা বলছেন, এভাবে গাছ কেটে শুধু বন নিধন নয়, পরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমরা এখানে মন্ত্রী মহোদয় আসছেন, সচিব মহোদয় আসছেন, অনেকবার আসছেন। আমরা তাদের কাছে কিন্তু দাবি উত্থাপন করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। আমাদের একটাই হলো দাবি যে এই গারো পাহাড়কে রক্ষা করতে হবে। আর গারো পাহাড়কে রক্ষা করতে হলে এখানে এই যে জীববৈচিত্র্যকে রক্ষা করতে হলে এখানে অভয়ারণ্য করতে হবে। শেরপুর জেলার 3টি উপজেলায় মোট বনভূমির পরিমাণ প্রায় 8,396 একর। মনিরা কাজুরি, 71। বনঘেকো সিন্ডিকেটের দখলে শেরপুরের গারো পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, গাছ কেটে উজাড় করা হচ্ছে পাহাড়ি বনভূমি। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল,
বনভূমি রক্ষায় বন বিভাগ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ মুন্নি, বন উজাড়ের ব্যাপারে কিন্তু বন বিভাগ আমাদেরকে প্রতিনিয়তই বলছে যে তারা ব্যবস্থা নিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন ধরনের যে চোরাকারবারিদের হাত থেকে গাছ আটক হচ্ছে এবং মামলা হচ্ছে, কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, মূল যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তারা কিন্তু আইনের আওতায় আসছে না এবং মামলাতেও তারা পড়ছে না। একটা স্বাভাবিক যে বিষয় সেটা হচ্ছে এই বন খেকরা সবসময় ক্ষমতাসীন যারা আছে তাদের কিন্তু নজরে থাকে। আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু একটা শাল গজারি বনে, আমি যদি আপনাকে দেখাই, দেখেন কিভাবে এই যে পাহাড়ের যে বড় বড় গাছ কিন্তু চোরাকারবারিরা রাতের আধারে এবং দিনে প্রকাশ্যে কিন্তু তারা কেটে তারা কিন্তু পাচার করছে। চোরাকারবারিরা কিন্তু এখানে গাছ কাটার পরে এবং গাছ কাটার আগে নানা ধরনের কিন্তু পদ্ধতি অবলম্বন করে। তারা কিন্তু পানি এবং কেমিক্যাল ব্যবহার করে গাছে আগে রাখে, যার কারণে এই গাছগুলো কবে কাটা হচ্ছে এটা কিন্তু বোঝা যায় না। আমরা কিন্তু বন বিভাগের সাথে কথা বলেছি, বন বিভাগ আমাদের কিন্তু জানিয়েছে যে তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, তবে লোকবলের যে তাদের সংকট, সেই সংকটের কথা আমাদেরকে জানিয়েছে যে এই বিস্তীর্ণ বনাঞ্চল কিন্তু স্বল্প জনসংখ্যা দিয়ে তাদের কিন্তু রক্ষা করা তাদের জন্য কঠিন হচ্ছে। তবে পরিবেশবাদীরা যেটা বলছে, এই সুস্থ যে নজরদারি, সেই নজরদারির অভাব রয়েছে বন বিভাগের, যার কারণে এই বন কিন্তু আস্তে আস্তে উজাড় হচ্ছে। আমি আরেকটা যদি বলি, সুফল বাগান রয়েছে, সুফল বাগানের কিন্তু গাছও কিন্তু এই চোরাকারবারিরা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই শেরপুরের যে ঐতিহ্যবাহী যে বনাঞ্চল, সেই বনাঞ্চল কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছে এবং প্রাকৃতিক যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কিন্তু নষ্ট হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, স্থানীয় সচেতন মূলত যে দাবিটা, তারা কিন্তু বলছে যে বন বিভাগের কিন্তু আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত এবং কি এই বন রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। মুন্নি, শেরপুর থেকে এই বন তারিকুল, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন বন খেকো সিন্ডিকেটের দখলে শেরপুরের গারো পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, এ বিষয়ে সবশেষ তথ্য নিয়ে তারিকুল ইসলাম আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। ময়মনসিংহে 10ম শ্রেণীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় আসামি 2 ভাইয়ের মৃত্যুদণ্ড এবং তাদের বাবা ও চাচাকে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক মোহাম্মদ শামসুদ্দিন এই রায় দেন। ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাসিনুর রহমান জানান, সদরের অষ্টধার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ ও জেসমিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। 2021 সালে 19 মে রাতে জেসমিনের বাসায় গিয়ে নিখোঁজ হন আকাশ। দুদিন পর একটি পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে মাটি খুঁড়ে আকাশের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আকাশের বাবা আকরাম হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামি এনামুল ও তার ভাই নাজমুলকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ড দেন। একই সাথে এনামুলের বাবা জিয়াউল ও চাচা জুলহাসকে 7 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে 14 জনকে কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান ও পার্কিংয়ের অভিযোগে 15 জন দোকানদার ও অটো সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। এইচএসসি পরীক্ষার্থী সহ জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য যানজট নিরসনে এই অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দেশযোগের এই পর্যায়ে জেনে নেব বাজারের খবর। চাহিদা অনুযায়ী সবজি সরবরাহ না থাকায় বগুড়ার বাজারে টমেটো, বেগুন সহ সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। তবে চাষিরা বলছেন বর্তমানে সবজি যে দামে বিক্রি হচ্ছে তাতে মোটামুটি লাভের মুখ দেখছেন তারা।
চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজির দামে স্বস্তি রয়েছে। কমেছে ডিম ও মুরগির দাম, তবে বড় আকারের মাছের দাম এখনও চড়া। চট্টগ্রামের বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে, আর টমেটো 160 টাকা ও আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 টাকায়। এছাড়া ডিমের দাম ডজন প্রতি 15 টাকা কমে বিক্রি হচ্ছে 110 টাকায়, আর ব্রয়লার ও সোনালী মুরগি 160 ও 340 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে হাড়সহ 850 ও রানের মাংস 950 টাকায়। তবে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও এখনও কমেনি সামুদ্রিক মাছের দাম। বড় আকারের মাছের দাম এখনও কিছুটা বেশি। দর্শক, বগুড়া এবং চট্টগ্রামের বাজার পরিস্থিতি আমরা এখন জানব। বাজার পরিস্থিতি জানাতে বগুড়া থেকে এস এম আবু সাইদ এবং চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া যুক্ত আছেন। আমরা প্রথমেই কথা বলবো বগুড়া থেকে এস এম আবু সাইদের সঙ্গে। এস এম আবু সাইদ, সবজির বাজার কেমন দেখছেন? এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি ঐতিহাসিক মহাস্থানগড় উত্তর অঞ্চলের সবচেয়ে বড় সবজির বাজার। আপনারা দেখছেন যে এই সবজির বাজার থেকে প্রায় শত শত মন সবজি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে যায়, কিন্তু এই সিজনটি কিন্তু আসলে ওই শীতের সিজনের মতন সবজিতে ভরপুর নয়। তারপরেও বেশ কিছু সবজি কিন্তু আমরা দেখছি যে কচুরমুখী, ছাঁচি লাউ, মিষ্টি লাউ, পটল, এগুলো সব ধরনের সবজি কিন্তু এই মহাস্থানগড়ের বাজারে কিন্তু রয়েছে। আজকে আমরা সরাসরি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। কচুরমুখী প্রতি কেজি 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 70 থেকে 75 টাকা, আলু 25 টাকা, পটল 25 টাকা, পেঁয়াজ 130 থেকে 35 টাকা, আদা 140 থেকে 42 টাকা, টমেটো 120 টাকা, গাজর 90 টাকা এবং করলা 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ছাঁচি লাউ যেটা এখানে খুচরা বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, পাইকারি 18 থেকে 20 টাকা, খুচরা সেটা 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। মিষ্টি লাউ এখানে 28 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চাষিদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে যে উৎপাদন এই বর্ষা মৌসুমে তুলনামূলকভাবে একটু কম হয়। এই কারণে যদি দাম একটু বেশি হয় তাহলে চাষিদের পড়তায় হয়। আর যেহেতু একটি আনসিজন তারা বলছেন, এ কারণে সবজির একটু উৎপাদনও কিন্তু কম রয়েছে। মুন্নি, এই ছিল বগুড়ার মহাস্থানগড় এস এম আবু সাইদ, আপনি থাকবেন। আমাদের আরেক সহকর্মী বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাজীব বড়ুয়া। রাজীব বড়ুয়া, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? প্রতিটা জিনিস কিন্তু 10-15 টাকা একটু বাড়তি থাকেই। তারপরেও আমরা চট্টগ্রামের বাজারে দেখলাম যে কিছু জিনিসের দাম কমেছে, কিছু জিনিসের দাম আসলে বাড়তি রয়েছে। বিশেষ করে দাম কমেছে গত সপ্তাহের তুলনায়। ডিমের দাম কমেছে। ডিম গত সপ্তাহে বিক্রি হয়েছিল 125 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 110 টাকা করে। আর পাশাপাশি যদি সবজির কথা যদি বলি, সবজির দাম আসলে অনেকদিন ধরে দেখছি আমরা 60 থেকে 80 টাকার মধ্যে সমস্ত ধরনের সবজি বিক্রি হচ্ছে। বিশেষ করে ঝিঙ্গা, কাকরোল, করলা এগুলো বিক্রি হচ্ছে 80 টাকা করে, শশা, পেঁপে এগুলো বিক্রি হচ্ছে 60 টাকা করে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা করে। তবে এখানে আমরা দেখছি টমেটোর দাম কিছুটা বেশি। টমেটো 160 টাকা এবং আরেকটি টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা। অর্থাৎ এই সবজিটার দাম তুলনামূলকভাবে অন্যান্য সবজিতে বেশি। এবং সরবরাহকারীরা বলছেন যে আসলে যারা যে সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু পাইকারিতে দাম আসলে বেশি থাকার কারণে তারা খুচরা পর্যায়ে দাম কিছুটা বাড়তি। আর
মুরগির দামও আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। যেমন দেশি মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 680 থেকে 700 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 650 থেকে 660 টাকা করে। ব্রয়লার মুরগির দাম কমেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে 160 টাকা। সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 350 থেকে 360 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা। তবে এখানে চট্টগ্রামের বাজারে আমরা দেখছি দীর্ঘদিন ধরে মাছের সরবরাহটা থাকলেও কিন্তু মাছের দামটা বেশি, বিশেষ করে সামুদ্রিক মাছ। মাঝখানে যেহেতু সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা ছিল, তো এই কারণে মাছের সরবরাহটা মাঝখানে কমে গিয়েছিল। তবে এখন সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু তারপর আমরা দেখছি মাছের দাম বেশ, বিশেষ করে সামুদ্রিক লইট্টা মাছ সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। রূপচাঁদা মাছ সেটি বিক্রি হচ্ছিল 800 থেকে 1200 টাকা পর্যন্ত। রূপচাঁদা সেটি 1400 টাকা বিক্রি হচ্ছে। শিং মাছ বিক্রি হচ্ছে রাজীব বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন আজকের বাজার পরিস্থিতি জানাতে বগুড়া থেকে SM আবু সাইদ এবং চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেড়া উপজেলার আমিনপুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় 4টি ইউনিয়নে রোপণ করা হবে 10,000 চারা গাছ। দেশের জলবায়ু পরিবর্তন ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী মিজানুর রহমান, নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ মিজানুর রহমান, স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সারা দেশের 64 জেলা ও 74টি উপজেলায় একযোগে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কাশিয়ানীতেও কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কাশিয়ানী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। দর্শক, চলছে দেশ চোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।